হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আমার ভিডিওতে আমার চ্যানেলের নতুন আরেকটি টপিক নিয়ে আলোচনা করব, যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক সকলের জন্য যারা টিচার্স ট্রেনিংয়ের জন্য টিচার্স ট্রেনিং করছো এবং একজন টিচার হওয়ার জন্য যে ধরনের কোর্সগুলো থাকে সেক্ষেত্রে কিন্তু এই মাইক্রো টিচিং বা অনুশিক্ষণ এটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো দেখো এরপর তো তার আগে আমি অবশ্যই বলবো যে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লিঙ্কটা শেয়ার করবে অবশ্যই অন্যদের। এরপর দেখো আমার মাইক্রো টিচিং বা অনুশিক্ষণ, যেখানে কি না ডেফিনেশন দিয়ে প্রথমে ক্লাসটা শুরু করা যাক। নাকি মাইক্রো টিচিং হলো এমন একটি শিক্ষণ কৌশল যার সাহায্যে শিক্ষক ছোট একটি শ্রেণীর ছাত্রদলের ওপর একটি সুপরিকল্পিত পাঠ 5 থেকে 10 মিনিটে প্রয়োগ করবেন, যার সম্পাদনা আত্মবিশ্লেষণের জন্য ভিডিও টেপ রেকর্ডার দেখে নেওয়ার সুযোগ পাবেন। এটা কি WB বাচ এর দেওয়া একটা ডেফিনেশন। সেকেন্ড ডেফিনেশন দেখো, মাইক্রো টিচিং ইজ এ টিচার ট্রেনিং প্রসিডিউর হুইচ reduce the teaching situation to simpler and more controlled encounter achieved by limiting the practice teaching to a specific skill and reducing teaching time and class size. এটা বলেছেন কে না ক্লিপ। ঠিক আছে, তো এই যে দুটো ডেফিনেশন থেকে আমরা কি বুঝতে পারলাম না, আমার একটা ভিডিওতে আমার চ্যানেলে একটা ভিডিও অলরেডি আছে সিমুলেটেড টিচিংটা, তোমরা দেখে নেবে না। আমরা যখন কি না যখন ফাইনালি আমরা যখন স্কুলে পড়াতে যাই আমাদের প্র্যাকটিস টিচিংয়ের সময়, তার আগে কিন্তু আমাদের যে সমস্ত টিচার্স ট্রেনিংয়ের কলেজগুলোতে সেখানে কিন্তু একজন একজন কি লেখা আছে না শিক্ষক শিক্ষণ যে কৌশল প্রক্রিয়ার মধ্যে কি হয় না, একজন ট্রেনি টিচারকে তাকে একটা আর্টিফিশিয়াল ক্লাসরুমের মধ্যে বা একটা ক্লাসরুমের মধ্যে কি হয় ট্রেনিং দেওয়া হয় বিভিন্ন স্কিলগুলো যাতে সেই শিক্ষার্থী হবু শিক্ষক পরিচর্যা করতে পারে এবং যে প্রসিডিওরগুলো আছে সেগুলো ভালোভাবে শিখতে পারে। তো কিন্তু এই যে ক্লাসটা টোটালি আমাদের ফাইনাল যে প্র্যাকটিস টিচিংয়ে বা নর্মাল যে ক্লাসের হয় সেরকমই ক্লাস, কিন্তু এখানে যে পার্থক্যগুলো দেখা যায় সেগুলো কি না, এই ক্লাসগুলো মূলত 5 থেকে 10 মিনিটের ক্লাস থাকে, ম্যাক্সিমাম 5 থেকে 10 মিনিট থাকে এবং 6 থেকে 10টি স্টুডেন্টের উপস্থিতিতে এই ধরনের ক্লাসকে পরিচালনা করা হয়ে থাকে। এই দুটো ভাইটাল পয়েন্ট। থার্ড কি না, এই ক্ষেত্রে কি ফিডব্যাক দেওয়ার সাথে সাথে ক্লাসটা চলাকালীন ফিডব্যাক দেওয়ার ব্যবস্থা থাকে। আর 4 নম্বর কি থাকে না, ক্লাসটিকে টেপ রেকর্ডিং করা হয়। ক্লাসটি নেওয়ার পরে একজন শিক্ষক মহাশয় বা যে ট্রেনি টিচাররা তারা কিন্তু এই ধরনের ক্লাস কিন্তু দেখার সুযোগ পায় এবং নিজের ভুলগুলি শোধরাবার সুযোগ পায়। তো তাই এটাকে মাইক্রো বলা হয়েছে, কেন কি যেহেতু ক্লাসটি ছোট ক্লাস তাই মাইক্রো টিচিং। ঠিক আছে, তো এরপরে দেখো এরপরে কি আসছে না, মাইক্রো টিচিংটা কেন প্রয়োজন বা অবজেক্টিভস কি বা মাইক্রো টিচিং কীভাবে প্রসেস হয়ে থাকে ক্লাসরুমের ক্ষেত্রে এবং এটা কি কি সুবিধা আমাদের লাভ করে থাকি আমরা, সেই বিষয়গুলি আমি আলোচনা করব। তাহলে কি বলতে পারি না, মাইক্রো টিচিং ইজ এ স্কেল ডাউন টিচিং এনকাউন্টার ইন ক্লাস সাইজ অ্যান্ড কি না টাইম। ঠিক আছে, ছোট ক্লাসের মধ্যে কম টাইমের মধ্যে যে টিচিং প্রসেসটা হয়ে থাকে সেটাকে বলা হয় মাইক্রো টিচিং। এরপর দেখো এরপরে কি আছে না, মাইক্রো টিচিংটা কিভাবে প্রসেস হয়ে থাকে, মানে কি ধাপগুলো কি। ঠিক আছে, কিভাবে মাইক্রো টিচিংটা পুরোপুরি সম্পূর্ণতা লাভ পায়। মাইক্রো টিচিং একটা সার্কেলটা দেখো, তাহলে ক্লাসের প্রসিডিওরসটা তোমরা কিভাবে সম্পাদন হয়ে থাকে স্টেপগুলো ক্লিয়ার হয়ে যাবে। এই মাইক্রো টিচিং যখন স্টুডেন্টকে পাঠানো হয় বিদ্যালয়ে, তার আগে প্রিপেয়ার করার জন্য এই প্রসেসটা কিন্তু অ্যাপ্লাই করা হয়ে থাকে। ফার্স্ট কি প্ল্যানিং করা হয়ে থাকে, একটা
লেসন প্ল্যান একটা করা হয়ে থাকে, কীভাবে পাঠ করানো হবে। দেন কি প্ল্যানটা করার পরে কি হয়, টিচ, তার মানে কি হয় না পড়ানো হয়ে থাকে, ঠিক আছে। দেন কি ফিডব্যাক দেওয়া হয়ে থাকে, ফিডব্যাক দেওয়া হয়ে থাকে, ঠিক আছে, যে কি ধরনের পার্টটা কমপ্লিট হয়েছে, ঠিক ভুলগুলো কি কি। ফিডব্যাক দেওয়ার পরে কি না যে ভুল ত্রুটিগুলো থাকে, সেই ভুল ত্রুটিগুলোকে সংশোধন করে আবার রিপ্ল্যান করা হয়ে থাকে, ঠিক আছে। যে পূর্বের প্ল্যানিংটা ছিল, সেই প্ল্যানের যে ভুল ত্রুটিগুলো থাকে সেটা ফিডব্যাকের পরে কিন্তু রিপ্ল্যান করা হয়ে থাকে। রিপ্ল্যান করার পরে কি হয়ে থাকে, রিটিচ হয়ে থাকে, আবার কিন্তু পুনরায় ক্লাসটা নিতে হয়ে থাকে, ঠিক আছে। আবার পুনরায় কিন্তু পাঠদান প্রক্রিয়াটি করতে হয়ে থাকে। রিটিচের পরে আবার কি হয় না রিফিডব্যাক হয়ে থাকে, কি হয়ে থাকে না রিফিডব্যাক হয়ে থাকে। রিফিডব্যাকের পরে কমপ্লিট হয়ে যায় প্রসেসটা। তাহলে এটা হচ্ছে এইভাবে মাইক্রো টিচিং এর সাইকেলটা হয়ে থাকে। প্রথমে প্ল্যান হয়ে থাকে, 1 নম্বরে প্ল্যান, ঠিক আছে। দেন কি টিচ হয়ে থাকে, মানে লেসন প্ল্যানিং তৈরি করার পরে পড়ানো হয়ে থাকে। দেন ফিডব্যাক পাওয়া যায়, ফিডব্যাকের ফলে আমরা যে সমস্ত ভুল ত্রুটিগুলো থাকে সেগুলোকে সংশোধন করে আমরা রিপ্ল্যানিং করি। রিপ্ল্যানিংয়ের পরে কি রিটিচ, মানে আমরা নতুনভাবে আবার পড়াই, নতুনভাবে পড়ানোর পরে আবার ফিডব্যাক প্রসেস পাই, দেন আমাদের পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যায়। এটাকে কি বলা হয়, মাইক্রো টিচিং সার্কেল। ক্লিয়ার? এরপর নেক্সট কি না অবজেক্টিভস, মানে কি কি কারণ মাথায় রেখে বা কি কি সুবিধা পাওয়া বা কি কি উদ্দেশ্য কি থাকে এই ধরনের মাইক্রো টিচিং করানোর পেছনে, ঠিক আছে। দেখো এরপর অবজেক্টিভগুলি কি কি থাকে, ঠিক আছে। কি কি থাকে অবজেক্টিভসগুলি বা উদ্দেশ্যগুলি কি কি থাকে। প্রথমত কি মাইক্রো টিচিং যদি প্র্যাকটিস হয়ে থাকে তাহলে কি একজন ট্রেনি টিচারের কি হয় কনফিডেন্সটা বিল্ড হয়, ঠিক আছে। তাহলে কি হয়, প্রথম কি হয় না তার কনফিডেন্সটা বাড়ে যখনই সে অলরেডি প্র্যাকটিস টিচিংয়ে যাওয়ার আগে বা স্কুলে প্ল্যাটফর্মে যাওয়ার আগে যখনই প্র্যাকটিস হয়ে থাকে ক্লাসরুমের মধ্যে, মানে তার কলেজের মধ্যে, তখন কি হয় না তখন তার যে কনফিডেন্সটা সেটা কিন্তু বিল্ড হয়। এটার সাথে সিমুলেটেড টিচিং এর অনেক মিল পাবে। কি আছে, দ্য এনাবেল টিচার ট্রেনি to enable teacher trainee to gain confidence in teaching, তার মানে কি টু এনেবল টিচার ট্রেনি টু গেইন কনফিডেন্স ইন টিচিং, মানে কি টিচিং প্রসেসে কনফিডেন্স বিল্ড করার জন্য কিন্তু এটা করা হয়ে থাকে, সুবিধা হয়, উদ্দেশ্য। আর কি এক্ষেত্রে কিন্তু আমরা জানি প্রথমে যে এই নিয়ে আরেকটা ভিডিও হবে না, পড়ানোর ক্ষেত্রে অনেক রকমের স্কিল থাকে, ঠিক আছে। যেমন ব্ল্যাকবোর্ড কিভাবে বা বোর্ড কিভাবে ইউজ করতে হয়, কিভাবে কোশ্চেনিং করতে হয়, কিভাবে পাঠকে উপস্থাপনা করতে হয়, কিভাবে পাঠকে শুরু করতে হয়, কিভাবে স্টুডেন্টদের সাথে ইন্টারেকশন করতে হয়, ক্লাসরুম ম্যানেজমেন্ট করতে হয়, আরও অনেক রকমের স্টুডেন্টদেরকে কীভাবে ক্লাসে ইনভলভ করতে হয়, তাদেরকে এনগেজ করতে হয়, আরও এই ধরনের নানা রকমের কিন্তু থাকে যেগুলোকে কিন্তু আমাদেরকে ডেভেলপ করতে হয়। একজন টিচারকে কিন্তু এই গুণাবলীগুলো ডেভেলপ করতে হয়। তো এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা স্কিল রয়েছে পড়ানোর। তো এই স্কিলগুলোকে কি হয় যখন আমরা কোনো বিদ্যালয়ে বা কলেজে পড়াই তখন কি হয় না তখন একসাথে সেটা একটা ক্লাসরুমের মধ্যে 45 মিনিটসের ক্লাসের মধ্যে সব এই যে স্কিলগুলোকে একসাথে একটা ক্লাসের মধ্যে অ্যাপ্লাই করা হয়ে থাকে। কিন্তু মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে কি হয়
না প্রত্যেকটা স্কিলকে আলাদা আলাদা ক্লাসে আলাদা আলাদাভাবে প্র্যাকটিস করা হয়ে থাকে। যেমন যদি কোনো একজন ছাত্র চাইলে ব্ল্যাকবোর্ড স্কিল প্র্যাকটিস করা হয়েছে, কোনো দিন হয়তো ইন্ট্রোডাকশন স্কিল বা কীভাবে প্রশ্নকরণ স্কিল যেটাকে বলে ইন্ট্রোডাকশন স্কিল, তো বা কোনো দিন হয়তো ব্যাখ্যাকরণ স্কিল। তো এই ধরনের প্রত্যেকটা আলাদা আলাদা স্কিলকে কিন্তু প্র্যাকটিস করার সুযোগ থাকে এই মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে। তাহলে কি হবে, practicing one skill at a time, ঠিক আছে। নেক্সট কি দেখো, এখানে কি আছে, ক্লাসটা কি বললাম যে 5 থেকে 10 মিনিটের ক্লাস থাকে। তাহলে রিডিউসিং দ্য ক্লাস সাইজ, reducing the class size to 5 to 10 pupils, reducing the duration of lesson, ঠিক আছে। তারপরে কি থাকে না 5 to 10 minutes লিমিটিং, এক্ষেত্রে কি থাকে 5 থেকে 10টা পার্সন থাকতে পারে এই প্রসেসটাতে, আর কি 5 থেকে 10 মিনিটের ক্লাসটা হয়ে থাকে, ঠিক আছে। লিমিটিং কি আছে, লিমিটিং দ্য কন্টেন্ট টু এ single concept, ক্লিয়ার। তাহলে কি রিডিউসিং দ্য ক্লাস সাইজ টু 5 to 10 পিপলস, মানে 5 থেকে 10 জনের এখানে উপস্থিতি থাকবে। আর কি বলা হলো, রিডিউসিং দ্য ডিউরেশন অফ লেসন 5 to 10 মিনিটস, মানে 5 to 10 মিনিটসের ক্লাস। নর্মালি ক্লাসে কি হয় 40 to 45 মিনিটসের ক্লাস হয়ে থাকে। আর লিমিটিং দ্য কন্টেন্ট অফ এ সিঙ্গেল কনসেপ্ট, ঠিক আছে। তো এটা একটা অবজেক্টিভস হয়েছে যে ক্লাসের সময়টাকে কমিয়ে আনা এবং কিছু কম ব্যক্তির মধ্যে প্রসিডিউরস করা। তারপরে কি থাকে, এখানে কি হয় না, ক্লাসটা নেওয়ার সাথে সাথেই স্টুডেন্ট ফিডব্যাক পায়। তো ফিডব্যাক সাথে সাথে পাওয়ার সুবিধা এটাই হয় না, ফিডব্যাক পাওয়ার পরে কি হয় না, স্টুডেন্টের যে ভুলগুলো সেগুলো শুধরাবার সুযোগ পায়। দ্য স্টুডেন্টস আর কি হবে, দ্য স্টুডেন্টস আর providing immediate feedback, সাথে সাথে ফিডব্যাক পাওয়ার সুযোগ থাকে। আর কি থাকে, নেক্সট কি, তো এইগুলোই হচ্ছে তোমাদের অবজেক্টিভের মধ্যে আসছে। তার সাথে সাথে ফিডব্যাক পায়, চেঞ্জ হয়, কনফিডেন্স বিল্ড হয়। তো এইগুলো হচ্ছে তোমাদের অবজেক্টিভ, ঠিক আছে। এরপর নেক্সট দেখো, নেক্সট কি না, নেক্সট জানবো যে এই ধরনের যে মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে এগুলো হচ্ছে তোমাদের অবজেক্টিভ। এরপর নেক্সট একটা টপিক যেখানে অ্যাডভান্টেজ কি কি সুবিধা পাওয়া যায়, ঠিক আছে, বা কি কি ভাবে এর সুবিধা পাওয়া যেতে পারে টিচিং প্রসেসে। তো প্রথমে কি না, মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে কি হয় না, কোন কোন জিনিসগুলোর উপরে ধ্যান দেওয়া হয় দেখো।
না ফার্স্ট কি হয়ে থাকে, স্কিল অফ ইন্ট্রোডাকশন অফ সেট ইন্ট্রোডাকশন প্রস্তুতি, না কিভাবে কোন কোন স্কিলগুলোকে এখানে মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে ডেভেলপ করা হয়ে থাকে বা কোন কোন স্কিলগুলোর উপরে পরিচর্যা করা হয়ে থাকে। প্রথম কি থাকে না ইন্ট্রোডাকশন স্কিল। তো এগুলোর থেকে তোমাদের অ্যাডভান্টেজগুলো বুঝতে পারবে যে কোন কোন উদ্দেশ্যগুলো নিয়ে বা কোন কোন কারণগুলি বা কোন কোনভাবে হয়ে থাকে মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে, আবার কোনগুলো লাভ হয়ে থাকে। ফার্স্ট কি থাকে না প্রথমে মাইক্রো টিচিংয়ে কোন ধরনের স্কিলকে আলাদাভাবে পরিচর্যা করা হয় না ইন্ট্রোডাকশন অফ লেসন। ইন্ট্রোডাকশন অফ লেসন, ইন্ট্রোডাকশন অফ লেসন। সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে লেকচারিং স্কিল, এনভায়রনমেন্ট ক্রিয়েট। এনভায়রনমেন্ট ক্রিয়েট। থার্ড কি এনভায়রনমেন্ট ক্রিয়েট, দেন কি হবে না স্কিল অফ ইউজ অফ লেকচারিং স্কিল। লেকচারিং স্কিল, দেন কি হবে, দেন হবে কি স্কিল অফ এক্সপ্লেনেশন, স্কিল অফ এক্সপ্লেনেশন। স্কিল অফ এক্সপ্লেনেশন। নেক্সট দেখো ইনক্রিজিং পিউপিল পার্টিসিপেশন, মানে ছাত্রদের অংশগ্রহণে এনকারেজ করা। ইনক্রিজিং increasing pupil participation। নেক্সট কি থাকে না রিইনফোর্সমেন্ট। নেক্সট হচ্ছে ব্ল্যাকবোর্ড ওয়ার্ক হবে বা রিইনফোর্সমেন্ট। রিইনফোর্সমেন্ট। নেক্সট হতে পারে প্রবলেম প্রবিং কোশ্চেন্স বা অনুসন্ধানমূলক কোশ্চেন যেটাকে বলা হয়, ঠিক আছে, প্রবিং কোশ্চেন্স। নেক্সট কি হতে পারে, নেক্সট হতে পারে সিমুলাস ভেরিয়েশন বা উদ্দীপনার পরিবর্তন, কখন স্টুডেন্টের সাথে ইন্টারাকশন করার সময় যে নিজের উদ্দীপনার যে পরিবর্তনগুলো করা দরকার তাকে বলা হয় স্টিমুলাস। কি বলা হয় না স্টিমুলাস ভেরিয়েশন। আর কি হয় না আরেকটা থাকে যেটা হচ্ছে তোমাদের ব্ল্যাকবোর্ড ওয়ার্ক, ঠিক আছে, ইউজ অফ ব্ল্যাকবোর্ড। আর কি হবে নেক্সট না ক্লোজার বা উপসংহার টানা। দেখো তাহলে কি বুঝতে পারলাম আমরা যে এই যে মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলোকে আমরা বা কোন কোন বিষয়গুলিকে পাঠের আমরা আলাদা আলাদা ক্লাসে এক একটি আমরা সেগুলোকে ভালো করার বা আমাদের চর্চা করার সুযোগ পাই। ইন্ট্রোডাকশন অফ লেসন না যে কোনো পাঠে, যেটা আমি বলেছিলাম যে ইন্ট্রোডাকশন স্কিল যেটাকে বলা হয় বা পাঠ পরিকল্পনা বা পাঠ প্রস্তুতি যেটাকে বলা হয়, সেই পাঠ প্রস্তুতিটা কিভাবে শুরু করতে পারে একজন টিচার, সেটা একটা কিন্তু স্কিলের মধ্যে আসে। সেই স্কিলটাকে কিন্তু ডেভেলপ করা সম্ভব হয়ে থাকে এই মাইক্রো টিচিংয়ের মধ্য থেকে। নেক্সট কি থাকে এনভায়রনমেন্ট ক্রিয়েট, মানে কি যে একটা এনভায়রনমেন্ট টিচার একজন ক্লাসে প্রবেশ করার সাথে সাথে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট না করা পর্যন্ত কিন্তু সেই শিক্ষক পাঠদান সম্পূর্ণ করতে পারেন না। তো সেক্ষেত্রে দরকার হয়ে থাকে এনভায়রনমেন্ট ক্রিয়েট।
ঠিক আছে। নেক্সট দেখো লেকচারিং স্কিল। না লেকচারিং স্কিল হচ্ছে বক্তৃতা দেওয়া, একজন শিক্ষক কীভাবে সুদক্ষ বক্তৃতা দিতে পারেন, সেই যে স্কিল সেটাকে আমরা বলে থাকি লেকচারিং স্কিল। তারপরে স্কিল অফ এক্সপ্লেনেশন, কীভাবে কোনো টপিককে ভালোভাবে তিনি এক্সপ্লেন করবেন, বোঝাবেন, সেই স্কিলটাকে বলা হয় স্কিল অফ এক্সপ্লেনেশন। ইনক্রিজিং পিউপিল পার্টিসিপেশন, মানে একজন শিক্ষককে সবসময় চেষ্টা করতে হবে ক্লাসে তার পাঠের মধ্যে যেন স্টুডেন্টরা খুব বেশি ইনভলভ থাকে, সেটাকে বলা হয় ইনক্রিজিং পিউপিল পার্টিসিপেশন। নেক্সট থাকে রিইনফোর্সমেন্ট, তাদেরকে বেশি করে উদ্দীপনা দেওয়া, তাদেরকে ইনফোর্স করা, তাদেরকে ক্লাসে এনগেজ করানো, যাতে স্টুডেন্টরা যাতে বিভিন্ন কোয়েশ্চেন করতে পারে টিচারকে, বা টিচার কোয়েশ্চেন করে তার উত্তর দেয় স্টুডেন্টরা। তো এই ধরনের রিইনফোর্সমেন্ট কিন্তু প্রয়োজন। প্রবিং কোয়েশ্চেন, বিভিন্ন প্রবলেম সলভিং কোয়েশ্চেন করাও কিন্তু খুব প্রয়োজন। নেক্সট স্টিমুলাস ভেরিয়েশন, মানে উদ্দীপনার ভেরিয়েশন। কখনো হয়তো যখন আমরা জানি কোনো টিচার পোয়েম পড়ানোর সময় বিভিন্ন রকমের এক্সপ্রেশন দিয়ে থাকে, কোনো একটা ভয়ের কোনো টপিক থাকলে ভয়ের এক্সপ্রেশন দেওয়া, বা কোনো একটা সহানুভূতির কোনো একটা টপিক থাকলে, বা কোনো একটা প্রোজে আমরা যখন পড়ছি তখন সেই ধরনের এক্সপ্রেশন দেওয়া, সেই রকমের একটা পরিস্থিতি তৈরি করা। তো এটাকে, এই ধরনের যে পরিবর্তন বা এই যে ফ্লেক্সিবল যে নেচার, এটাকে বলা হচ্ছে স্টিমুলাস ভেরিয়েশন। নেক্সট কি আছে, ইউজ অফ ব্ল্যাকবোর্ড। এটা হচ্ছে খুব একটা ভাইটাল, যে টিচার কীভাবে কখন ব্ল্যাকবোর্ডটাকে কীভাবে ইউজ করবেন, এটা একটা স্কিল বলতে পারো। এই স্কিলটাও কিন্তু টিচার্স ট্রেনিংয়ের ক্ষেত্রে ডেভেলপ করা হয়ে থাকে। আর ক্লোজার, কীভাবে পাঠের সমাপ্তি করবেন, কীভাবে উপসংহার বা পুরো পাঠটাকে কীভাবে তিনি সমাপ্তি করবেন, এটাও একটা কিন্তু স্কিল। তো এই স্কিলগুলো থাকে ডেভেলপ করার হয়ে থাকে মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে। লাস্ট দেখো আমরা আলোচনা করব যে এই ধরনের এই মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে কী কী অ্যাডভান্টেজ থাকে। অ্যাডভান্টেজগুলো কী কী থাকে না, মাইক্রো টিচিংয়ে তোমাদের যে সমস্ত অ্যাডভান্টেজগুলো থাকে সেক্ষেত্রে কি না, প্রি সার্ভিস এবং ইন সার্ভিস সকলে এই ধরনের মাইক্রো টিচিং করতে পারে, এটা একটা সুবিধা। দুই থাকে না, এক্ষেত্রে কি হয় না, তাৎক্ষণিক ফিডব্যাক পাওয়া যায়, তার ফলে কি ভুল শোধরানোর সুযোগ থাকে। টেপ রেকর্ডারের মাধ্যমে রেকর্ড করা হয়ে থাকে, সেই জন্য কি হয়ে থাকে না, টেপ রেকর্ডারে পড়লে যে ট্রেনি টিচার সে কিন্তু নিজের ভুল ভ্রান্তিগুলো শুধরে নেওয়ার সুযোগ পায়। নেক্সট কি থাকে না, এক্ষেত্রে কি প্রত্যেকটি আলাদা আলাদা যে স্কিলগুলো, এগুলোকে আলাদা আলাদাভাবে ডেভেলপ করার একটা সুযোগ পায়। নেক্সট কি থাকে না, তাত্ত্বিক জ্ঞান এবং বাস্তবিক জ্ঞানের মধ্যে একসাথে কম্বাইন করে তার প্রয়োগ ঘটানোর সুযোগ থাকে। তারপরে থাকে কি না, এক্ষেত্রে কি হয় না, শিক্ষক শিক্ষার্থীদের ক্রিয়া প্রতিক্রিয়া এবং তাদের এই আদান প্রদান বা এই সমস্তগুলো কিন্তু সম্পর্কে ওয়াকিবহল হওয়া যায়। ঠিক আছে। তো এরপরে আরও একটি যা থাকে যে না, নিজেদের সেলফ কনফিডেন্স বৃদ্ধি পায় এবং নিজেদের পার্সোনালিটি ডেভেলপ হয়ে থাকে। ঠিক আছে। তো কম টাইমের মধ্যে, কম ক্লাসের মধ্যে, এই জন্যই মাইক্রো টিচিং প্রসিডিওরসটা করা হয়ে থাকে। ম্যাক্রো টিচিংয়ের আগের প্রসেস হচ্ছে মাইক্রো টিচিং। ক্লিয়ার? তো তোমাদের অবশ্যই আজকের ক্লাস সম্পর্কে কোনো রকম যদি মন্তব্য থাকে, কোনো রকম প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করো। এবং যদি তোমরা আরও নতুন কোনো টপিকের তোমাদের কোনো ডাউট থাকে, আর তোমরা চাও আমি সেটার ভিডিও তৈরি করি, তো তোমরাও সেটা কমেন্ট বক্সে লিখে দিতে পারো। আমি অবশ্যই সেই টপিকের উপরে ভিডিও তৈরি করব। আর তোমাদের যদি আমার এই ক্লাসগুলি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং লিঙ্ক শেয়ার করো। আর পরের ক্লাসে আরও কোনো টপিক নিয়ে আলোচনা করব তোমাদের। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের যদি আমার এই ক্লাসগুলি নিয়ে বা ভিডিওগুলি নিয়ে যদি কোনো রকমের তোমরা সাজেশন দিতে চাও, তো অবশ্যই সেই সাজেশনটিও আমাকে দিতে পারো তোমরা। আমি নেক্সট ভিডিওতে সেই সাজেশনগুলো অবশ্যই মেনটেন করার চেষ্টা করব। আজকের মতন এখানেই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। আজকের মতন এখানেই।